স্টার্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। প্রচন্ড গরম পড়তেছে, কিন্তু তার মধ্যে আমাদের সুস্থ থাকতে হবে, কারণ সুস্থ থাকার কোনো বিকল্প নেই। আর মাত্র কয়েকটা দিন পরেই তোমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা, অর্থাৎ আগামী শুক্রবার। অর্থাৎ এই সময়টা এসে আমরা আসলে কি পড়বো না, কতটুকু পড়া হয়েছে কিংবা কতটুকু পড়া হয়নি, এই বিষয়টা নিয়ে সবাই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকো। আমরা এই যে গুচ্ছ ফ্রি কোর্স 3.0-তে আসপেক্ট সিরিজের পক্ষ থেকে আমরা কিন্তু এই ক্লাসগুলো 6টা ক্লাস তোমাদের নেওয়া হয়েছে অলরেডি। সাধারণ জ্ঞানের 5টা ক্লাসে আমরা মৌলিক বিষয়গুলি এবং সাধারণ জ্ঞানের চিরায়ত যে সাধারণ জ্ঞানগুলো আছে সবগুলো মোটামুটি টাচে আনা হয়েছে একবার করে। এবং আজকের ক্লাসে আমরা কথা বলবো 2টা মৌলিক বিষয় নিয়ে, একটা হচ্ছে সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা, আর একটা হচ্ছে সাম্প্রতিক বিষয়গুলো। অর্থাৎ এই 3টি বিষয়ের উপর আমরা আজকে ক্লাস করব। ক্লাস শুরুর আগে সবাই যে কাজটা করবে সেটা হচ্ছে ক্লাসটাকে শেয়ার দিয়ে দাও। ক্লাসটাকে শেয়ার দিয়ে দেওয়ার পরে তোমরা ক্লাসে কমেন্ট করো। কি কমেন্ট করবে? কমেন্ট করতে পারো যে তোমাদের ডিএসটি ভর্তি পরীক্ষার প্রস্তুতির এখন কি অবস্থা, অর্থাৎ বি ইউনিটের যারা স্টুডেন্ট আছো তাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতির কি অবস্থা একটু কমেন্ট করে জানিয়ে দাও, তাহলে আমরা ক্লাস শুরু করব। সবাই একটু জানিয়ে দিবে যে তোমাদের হচ্ছে গিয়ে প্রস্তুতির কি খবর, এবং হচ্ছে সবাই ক্লাসটাকে একবার করে শেয়ার দিয়ে দিবে। যারা বি ইউনিটের স্টুডেন্ট গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সামনে, অর্থাৎ আগামী শুক্রবার, তারা ক্লাসটাকে শেয়ার দিয়ে দিবে এবং কার কি অবস্থা প্রস্তুতির সেটা হচ্ছে কমেন্টে বলে দিবে। তাহলে আমরা ক্লাস শুরু করব। ওকে, আজকে আমরা কি কি ক্লাসে আলোচনা করব? আলোচনা করব সমাজবিজ্ঞান, আলোচনা করব যুক্তিবিদ্যা এবং আলোচনা করব সাম্প্রতিক বিষয়াবলী। অর্থাৎ এই যে সমাজবিজ্ঞান যুক্তিবিদ্যা, এই 2টা বিষয় কিন্তু অনেক পরে আলোচনা এসেছে আমাদের আর কি। আমরা আগে পৌরনীতি নিয়ে কথা বলেছি, আমরা আগে অর্থনীতি নিয়ে আলাদা ক্লাস নিয়েছি, আমরা ভূগোল নিয়ে আলাদা ক্লাস নিয়েছি। অর্থাৎ ওই বিষয়গুলো কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ মৌলিকে, অর্থাৎ গত 2 বছর ধরে তো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো হচ্ছে, তো মৌলিকের মধ্যে মানে সাধারণ জ্ঞানের মধ্যে 30টা কোশ্চেনের মধ্যে আমি তোমাদের কিন্তু প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে মৌলিক কিন্তু আসে 15 থেকে 16টা মৌলিক আসে। তো এই মৌলিকগুলোর মধ্যে আবার তোমার 3 থেকে 4টা প্রশ্ন আসে ভূগোল থেকে, অর্থাৎ জিওগ্রাফি থেকে, 3টা কোশ্চেন আসে তোমার ইকোনমিক্স থেকে, এবং 3টা কোশ্চেন আসবে তোমার সিভিক্স থেকে, অর্থাৎ পরিণতি থেকে। অর্থাৎ বলা যায় যে প্রায় এই যে 15-16টার মধ্যে 11টা কোশ্চেন আসবে তোমার কোত্থেকে ভাই? জিওগ্রাফি, ইকোনমিক্স এবং সিভিক্স থেকে। আর বাকি যেই সোশিওলজি কিংবা লজিক আছে, এই 2টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা মোটামুটি একটুখানি কম। অর্থাৎ আসলে 1টা কিংবা 2টা আসবে, অথবা যুক্তিবিদ্যা থেকে প্রশ্ন নাও আসতে পারে। সো এই হচ্ছে, এই জন্য আমরা কি করছি, আমরা সর্বশেষ লেকচারে আসলে এই 2টা সাবজেক্টে নিয়ে আসছি। এবং আজকে যেটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে তো আমরা সাম্প্রতিক পড়েছি মোটামুটি। সো তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, বিউপি, এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আমরা সাম্প্রতিক পড়েছিলাম। কিন্তু এর পরে কিন্তু আমাদের আর সাম্প্রতিক পড়া হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা আপডেটেড সাম্প্রতিকগুলো পড়ো নাই। তো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আমি কি বলেছিলাম যে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আসে, অর্থাৎ সাধারণ জ্ঞান, সেখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে কিন্তু অন্যান্য সাধারণ জ্ঞান বা কনস্ট্যান্ট যেই সাধারণ জ্ঞানগুলো থাকে তার সাথে সাথে সাম্প্রতিকেরও কোশ্চেন 2-1টা আসতে পারে। সো এই জন্য আমরা কি করবো, আমরা সাম্প্রতিক বিষয়াবলীগুলো আজকের ক্লাসে পড়ে নিব। ক্লিয়ার? সো ক্লাসে জয়েন করার আগে তোমরা জয়েন করার সাথে সাথে যারা মানবিক স্টুডেন্ট আছে সবাই ক্লাসটাকে একটা করে শেয়ার দিয়ে দিবে, এবং হচ্ছে তোমরা ক্লাসে কিন্তু কমেন্ট করে বলে দিবে যে কার কি অবস্থা গুচ্ছ প্রিপারেশনের। ওকে, সো সবার প্রথমে আমরা চলে আসবো কোথায়? আমরা চলে আসবো সমাজবিজ্ঞানে। সমাজবিজ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বই। প্রথমেই দেখো আছে সমাজবিজ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বই। অর্থাৎ এই যে বই, মনে রাখবে বই কিংবা উক্তি এই 2টা জায়গা থেকে প্রশ্ন আসবে। তুমি মৌলিক যে বিষয়গুলো পড়েছো, অর্থনীতি, পৌরনীতি, যুক্তিবিদ্যা কিংবা সমাজবিজ্ঞান, এখানে যে গুরুত্বপূর্ণ বইগুলো আছে কিংবা গুরুত্বপূর্ণ মনীষীদের, দার্শনিকদের, গবেষকদের যেই উক্তিগুলো আছে সেই উক্তিগুলো থেকে প্রশ্ন আসবে। এবং আমি বলি যে মৌলিক বিষয়গুলোর মধ্যে সবগুলা সাবজেক্টের বই থেকে একটা কোশ্চেন 100% কমন পাবে।
এবং উক্তি থেকে একটা কোশ্চেন 100% কমন পাবে। তার মানে 1 এবং 1 2 বই এবং উক্তি টপিকটা পড়ে ফেললেই তুমি 1 এবং 1 2 নাম্বারের কোশ্চেন 100% কমন পাবে, ঠিক আছে? এটা একদম ধরা কোশ্চেন। তো চলে আসো, আমরা যেহেতু আজকে সমাজ বিজ্ঞান পড়বো, সমাজ বিজ্ঞান রিলেটেড কি কি বইগুলো আমরা পড়বো। এখানে মাত্র 4টা বইয়ের উদাহরণ আমি এনেছি, কিন্তু এরকম কিন্তু আরো অনেক বই তোমরা বই খুললে পাবে, অথবা আমাদের যে গুচ্ছ নলেজ বইটা আছে সেই বইয়ের মধ্যে কিন্তু তোমরা পাবে। দেখো, তো রিপাবলিক গ্রন্থের লেখক হচ্ছে কি? প্লেটো। রিপাবলিক কি? প্লেটো। এটা কিন্তু বিসিএস এর কোশ্চেন। এবার হচ্ছে 46 বিসিএস এ কিন্তু এই প্রশ্নটা এসেছে, ঠিক আছে? সো রিপাবলিক গ্রন্থটা হচ্ছে প্লেটোর। দি পলিটিক্স হচ্ছে অ্যারিস্টটলের গ্রন্থ। দ্য প্রিন্স হচ্ছে ম্যাকিয়াভেলি। দ্য স্পিরিট অফ লস এটা হচ্ছে মন্টেস্কো। অর্থাৎ এই যে প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, মন্টেস্কো কিংবা জন লক কিংবা জ্যাক রুশো, এই যে ব্যক্তিরা আছে, কিংবা কার্ল মার্কস, এদের যে বইগুলো আছে কিংবা এদের যে গুরুত্বপূর্ণ উক্তিগুলো আছে সেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি এখানে সবগুলো উক্তি আসলে লিখে দিলে পারতাম, বা সবগুলো বই লিখে দিলে পারতাম, কিন্তু যেহেতু ক্লাসের সময়টা লিমিটেড এবং এটা একটা আসলে সাজেশন ক্লাস তোমাদের জন্য, সো এই ক্ষেত্রে আমি কি করছি, আমি হচ্ছে সবগুলো বইয়ের নাম কিংবা সবগুলো উক্তি আমি দেই নাই। এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি যে এই রকম রাইটার যারা আছেন, প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, মন্টেস্কু, জন লক, জ্যাক রুশো, কার্ল মার্কস, এদের যে বইগুলো আছে কিংবা এদের যে উক্তিগুলো আছে এগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এবং দেখা যায় যে ঘুরে ফিরে এদের প্রশ্নগুলোই আসতে থাকে। ওকে, সো বই আমরা তাহলে পড়বো। এরপরে আমরা চলে আসি সমাজ বিজ্ঞানের সমাজের বৈশিষ্ট্য। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সমাজের বৈশিষ্ট্য আসলে কি কি। সমাজের বৈশিষ্ট্য নিয়ে আমাদের জানতে হবে। সো চলে আসি সমাজের বৈশিষ্ট্য কি। সমাজের কিছু বৈশিষ্ট্য আছে। এক নম্বর হচ্ছে ব্যক্তির সমষ্টি। সমাজ অবশ্যই হবে কিছু ব্যক্তির সমষ্টি, অর্থাৎ একে অন্য কথায় বলা হয় জনসমষ্টি। অর্থাৎ তুমি যদি পরীক্ষার সময় দেখো যে অপশনে ব্যক্তির সমষ্টি নেই, আছে জনসমষ্টি, তখন আবার বলতে পারো যে ভাইয়া আপনি তো পড়াইছিলেন ব্যক্তির সমষ্টি, যেহেতু জনসমষ্টি আসছে তার মানে আমি অ্যান্সার দেই নাই। কিন্তু না, ব্যক্তির সমষ্টি মানে কিন্তু ভাই জনসমষ্টি। তোমার অপশনে জনসমষ্টি কথাটাও থাকতে পারে। সাধারণ স্বার্থ। প্রত্যেকটা সমাজের ব্যক্তিদের একটা সাধারণ স্বার্থ থাকবে, ওই সমাজটা ওই সাধারণ স্বার্থের ভিত্তিতে পরিচালিত হবে। ক্লিয়ার? যেমন ধরো আমাদের যেই সমাজ, আমাদের বাঙালি সমাজ, এই বাঙালি সমাজে আমরা যেই এই মানে ম্যাক্সিমাম মানুষ যেই ধর্মে বিশ্বাস করি, সেই ধর্মের মানুষেরা কিন্তু একই সাথে বসবাস করে। আবার পাহাড়ে যে দেখো প্রতিটা গোত্রের মানুষজন কিন্তু আলাদা আলাদা বসবাস করে। চাকমাদের সাথে কিন্তু মারমারা মিক্স করে বসবাস করে, কিংবা মারমাদের সাথে কিন্তু গারোরা মিক্স করে বসবাস করে না। তখন প্রত্যেকে আলাদা আলাদা একটা সমাজ গড়ে তোলে এবং সেই সমাজে তাদের স্বার্থটাই প্রাধান্য পায়, অর্থাৎ সাধারণ স্বার্থ। এরপর চলে আসে মিথস্ক্রিয়া। যে কোনো সমাজের মানুষজনের মধ্যে মিথস্ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং মিথস্ক্রিয়া থাকতে হবে। মিথস্ক্রিয়া ছাড়া কোনো সমাজ সঠিকভাবে পরিচালিত হতে পারবে না। অর্থাৎ সমাজের যে ব্যক্তিরা রয়েছেন বা যেই পরিবারগুলো রয়েছেন, তাদের একজনের মধ্যে আরেকজনের সাথে মানে কানেক্টিভিটি থাকা লাগবে, অর্থাৎ সুখে দুঃখের আলাপ, যে কোনো ঝামেলা ঝুট ঝামেলায় সবাই মিলে একসাথে কথা বলে সমাধান করা। সো এই বিষয়গুলো আসলে মিথস্ক্রিয়া, অর্থাৎ পারস্পরিক একটা ভালো সম্পর্ক থাকতে হবে। 4 নাম্বার চলে আসো পারস্পরিক সচেতনতা। সমাজের প্রত্যেকটা মানুষের পারস্পরিক সচেতন থাকতে হবে। যেমন ধরো যে কোনো সময় বিয়ে শাদীর অনুষ্ঠানের সময় আমরা উচ্চ স্বরে কিন্তু মানে শব্দে কিন্তু সাউন্ড বক্স বাজাই, ঠিক না, বা নাচা গানা করি। তো দেখা গেছে আমাদের পাশের বাসায় এরকম একজন মানুষ আছে যে হয়তো বা হার্টের পেশেন্ট, অর্থাৎ তার বেশি সাউন্ড শোনাটা ঠিক না। আবার ধরো এই যে পয়লা বৈশাখ কিংবা হচ্ছে তোমার হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে, মানে নতুন বর্ষ, ইংরেজি বর্ষ, এদিকে কিন্তু আমরা কি করি, আমরা রাতের বেলা 31st নাইট সেলিব্রেট করি, যখন আমরা কি করি, আমরা বাজি ফুটাই। সো বাজি ফুটানো কিন্তু উচ্চ মাত্রার সাউন্ড হয়, শব্দ দূষণ হয়। তখন দেখা যাচ্ছে আমারই পাশের বাসায় বা আমারই পাশের ফ্ল্যাটে একজন শিশু রয়েছে, মানে একটা শিশু, একদম নবজাতক শিশু, যার কিন্তু শব্দ শোনা ঠিক না। এবং এমন ঘটনা কিন্তু ঘটছে 2022 সালে, যে এই উচ্চমাত্রার শব্দের জন্য ঢাকার কোথায় জানে একটা শিশু মারা গেছে, ক্লিয়ার, এই সাউন্ডের জন্য, তোমার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। তো এই যে বিষয়গুলো আছে, এটা কিন্তু পারস্পরিক সচেতনতার ব্যাপার। আসলে সমাজের প্রত্যেকটা মানুষের একজনের অপরের প্রতি সচেতন থাকা লাগবে, এবং এইটাই হচ্ছে নাগরিক দায়িত্ব, নাগরিক কর্তব্য। তো এটা আমাদের মানতে হবে। এরপর চলে আসো স্থিতিশীলতা। স্থিতিশীলতা বলতে বোঝায় স্থায়িত্ব। কি বোঝায় ভাই? স্থায়িত্ব। স্থিতিশীলতা বলতে বোঝা হচ্ছে স্থায়িত্ব, অর্থাৎ সমাজ কি স্থিতিশীল হতে হবে। একটা সমাজ আসলো হুট করে কিছু মানুষ কয়েকদিনের জন্য একটা জায়গায় বসবাস করলে এটা কিন্তু সমাজ হবে না। যেমন ধরো আমরা ধরো আমরা কোথায় গেলাম, আমরা গেলাম হচ্ছে বান্দরবানের যে কোনো একটা পাহাড়ে
ক্যাম্পেইন করতে। তো এই যে ক্যাম্পেইন করতে যাব আমরা কিন্তু সেখানে কিছু মানুষ একসাথে যাব। তো যাওয়ার পরে তখন ওখানে কিন্তু একটা ব্যক্তির সমষ্টি হয়েছে, কিছু মানুষ আমরা একসাথে গেছি। ওখানে কিন্তু একটা সাধারণ স্বার্থ আছে যে আমরা সবাই ঘুরতে গেছি এবং ঘোরাটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। মিতস্বী আছে, আমাদের সবার মধ্যে কিন্তু কথাবার্তা আছে, পারস্পরিক সচেতনতাও আছে। আমরা কিন্তু একজন বিপদে পড়লে কিন্তু আরেকজন হেল্প করবো, কারণ আমরা সবাই টুরিস্ট। কিন্তু আমাদের কি নাই, আমাদের স্থায়িত্ব কিন্তু নাই। তেমনি স্থায়িত্ব না থাকলে তুমি ওইটা কিন্তু সমাজ বলতে পারবে না। 1-2 দিনের জন্য কোথাও যে ক্যাম্পেইন করলে একসাথে থাকলে ওইটা কিন্তু সমাজ না। সমাজ হতে হলে অবশ্যই তাকে স্থায়ী হতে হবে, সমাজের স্থিতিশীলতা থাকতে হবে। ক্ষণস্থায়ী কোনোদিনও সমাজ হয় না। এরপর হচ্ছে ঐক্য এবং সংহতি। সমাজে অবশ্যই ঐক্য এবং সংহতি থাকতে হবে, আর গোষ্ঠী আদর্শ থাকতে হবে। প্রত্যেকটা সমাজের যে গোষ্ঠী থাকবে, নির্দিষ্ট গোষ্ঠীর একটা আদর্শ থাকতে হবে, সেই আদর্শের উপর ভিত্তি করে সেই সমাজটা চলবে। অর্থাৎ দেখো, এই যে সমাজের বৈশিষ্ট্য, এই সমাজের বৈশিষ্ট্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমাজবিজ্ঞানের মধ্যে। অর্থাৎ সমাজবিজ্ঞানের যে 2টা বই আছে, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, আমরা কিন্তু 2টা বই যে ধুমায় পড়বো এরকম কিন্তু না, কারণ যেহেতু এখান থেকে প্রশ্ন আসে খুবই লিমিটেড, 2টা বা 1টা প্রশ্ন আসবে এবং টপিক ধরে ধরে প্রশ্ন আসবে। অর্থাৎ তুমি আমি যে টপিকগুলো পড়িয়ে দিব ইনশাল্লাহ সেই টপিকগুলো থেকে কিন্তু তুমি 100% কমন পাবে। তার মানে তোমার কিন্তু এক্সট্রা কোনো অন্যান্য টপিক যে পড়তে হবে এমন না। যেমন ধরো সমাজের বৈশিষ্ট্য আমরা পড়ছি, একটা উদাহরণ দিয়ে দেখাই যে গত বছরে কিন্তু 2022-23 শিক্ষাবর্ষে এই সমাজের বৈশিষ্ট্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। অর্থাৎ একদম বেসিক থেকে এই জায়গায় প্রশ্নগুলো চলে আসে, যেটা তোমরা পড়লে আসলে পারবা, না পড়লেও তুমি যদি এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখে কিন্তু তুমি কি করতে পারো, তুমি কিন্তু চাইলেই অ্যান্সার দিতে পারবা। ওকে, সো যারা যারা ক্লাসে যুক্ত হয়েছে তোমরা কি ক্লাসটাকে শেয়ার করেছো? তোমরা ক্লাসটাকে শেয়ার করে দাও এবং হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দিও যে কি অবস্থা তোমাদের পড়াশোনার। কেউ এখনো কমেন্ট করো নাই। সো এটা হচ্ছে সমাজের বৈশিষ্ট্য। তো সমাজের বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন আসছে গত বছর। দেখো, এই প্রশ্নটা আসলে তোমার খুব যে পড়তে হবে বিষয়টা এমন না, তুমি কিন্তু এটা দেখলেই পারতে যে কোনটি সমাজের বৈশিষ্ট্য নয়। দেখো, জনসমষ্টি সমাজের একটা বৈশিষ্ট্য, স্থায়িত্ব সমাজের একটি বৈশিষ্ট্য, ঐক্য সমাজের একটি বৈশিষ্ট্য, কিন্তু অভিন্ন ভাষা এটা কিন্তু আমরা বৈশিষ্ট্যের মধ্যে পড়ি নাই। অর্থাৎ সমাজ হতে গেলেই যে সমাজের মধ্যে যত মানুষ থাকবে সবার ভাষা অভিন্ন হইতে হবে এমন কোনো কিন্তু কথা নাই। তার মানে অভিন্ন ভাষা সমাজের কোনো বৈশিষ্ট্য নয়। আপনারা কি সবাই বুঝেছেন? অর্থাৎ অভিন্ন ভাষা সমাজের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। ধরেন একটা সমাজ, একটা সমাজে আমরা অনেক এলাকার মানুষ একসাথে বসবাস করতে পারি, যদি অনেক দেশের মানুষ একসাথে বসবাস করে না সাধারণত, তো বিদেশে আবার করে। ঠিক আছে, যেমন বাংলাদেশের অনেকে আমেরিকায় যে আমেরিকান নেইবারদের সাথে কিন্তু থাকে বা বাইরের দেশগুলোতে গিয়ে। তো আমাদের দেশে সাধারণত যেটা দেখা যায় সেটা হচ্ছে আঞ্চলিক ভাষার একটা তারতম্য দেখা যায়। যেমন ধরেন আমার গাজীপুর বাড়ি, গাজীপুর বিষয়টা এমন যে গাজীপুর যেহেতু শিল্প কারখানা একটু বেশি, মানে শিল্প বিপ্লব ঘটেছে আর কি, গাজীপুরে বলা যায় প্রচুর পরিমাণে শিল্প কারখানা, যার জন্য বাংলাদেশের 64 জেলা থেকে মানুষজন এসে আসলে গাজীপুরে থাকে। তো আমার যে এলাকা, সেই এলাকার মধ্যে চট্টগ্রামের মানুষ আছে, খুলনার মানুষ আছে, রাজশাহীর মানুষ আছে, বরিশালের মানুষ আছে। তো এক একজনের আঞ্চলিক ভাষা কিন্তু এক এক রকম। তো তারপরে কি, তারপরে কিন্তু আমরা একটা সমাজ। তার মানে আমরা এমন বলবো না যে চট্টগ্রাম ভাষায় কথা বলে বা বরিশালের ভাষায় কথা বলে বা রাজশাহীর ভাষায় কথা বলে বা খুলনার ভাষায় কথা বলে না, তোমরা হচ্ছে গিয়ে আমাদের সমাজে থাকতে পারবে না, কারণ তোমাদের ভাষা অন্যরকম। তো এইটা কিন্তু না। তার মানে কি, তার মানে সমাজে বসবাস করতে হলে বা সমাজ গঠনের জন্য অভিন্ন ভাষা থাকতে হবে সেই সমাজে বসবাসকারী মানুষের, এইটা ম্যান্ডেটরি না, যার জন্য এটা হচ্ছে সমাজের বৈশিষ্ট্য নয়। ওকে, সো এটা আমরা পড়লেও না পড়লেও পারতাম। এরপর আমরা চলে আসি সম্প্রদায় ভিত্তি। সম্প্রদায় বলে একটা কথা আছে, সম্প্রদায় বা গোত্র। এই সম্প্রদায় বা গোত্রের ভিত্তি হচ্ছে 2টি, একটা হচ্ছে অঞ্চল বা এলাকা। একটি সম্প্রদায়ের অবশ্যই এক নির্দিষ্ট অঞ্চল বা এলাকা থাকবে, আর যেটা থাকবে সেটা হচ্ছে সম্প্রদায়গত মানসিকতা। অর্থাৎ সম্প্রদায়গত মানসিকতা না থাকলে তারা হচ্ছে বসবাস করতে পারবে না একসাথে। যেমন ধরেন আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি এবার রোজার ঈদের পরের দিন সাজেক গিয়েছিলাম। তো সাজেক যাওয়ার পরে, সাজেক হচ্ছে রাঙামাটিতে, রাঙামাটির বাঘাইহাট ইউনিয়ন আর কি অবস্থিত সাজেক, মানে সাজেক হচ্ছে ইউনিয়ন, রাঙামাটির বাঘাইহাট উপজেলায় সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন।
তো এই সাজেক ইউনিয়নে যাওয়ার পরে সাজেকে হচ্ছে 4 ধরনের জাতিগোষ্ঠী সাধারণত থাকে, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। লুসাই, ত্রিপুরা, পাংখুয়া, আর হচ্ছে গিয়ে তোমার খিয়াং নাকি যেন একটা উপজাতি। তো এইরকম ধরেন 4টা উপজাতি বসবাস করে। তো আমি এই সাজেকে যাওয়ার পরে বিকেলবেলা হচ্ছে বের হইছি, এবং হাঁটতে 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 সাজেকের একদম ধরেন উত্তর দিকে যে সীমানা, সেদিকে সর্বশেষ যে জায়গায় যাইতে বলে, এরপরে আসলে পাহাড় শুরু। তো সেইখানে যাওয়া নিষেধ বলে দিছে, যে এই জায়গায় ঢোকা নিষেধ। তো আমি আর একটু সামনের দিকে আগালাম। আগানোর পরে দেখলাম যে একজন ত্রিপুরা বসে আছে। ত্রিপুরার জিজ্ঞাসা করলাম যে ওই যে দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে, পাহাড়ের উপর থেকে একটা গ্রাম পাড়া দেখা যাচ্ছে। তো বলতেছে এরা একটা পাড়া, এর নাম হচ্ছে হাই স্কুল পাড়া। হাই স্কুল পাড়ায় কারা থাকে? হাই স্কুল পাড়ায় থাকে হচ্ছে লুসাইরা। তো তখন আমি হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ওই পাড়ায় কি যাওয়া সম্ভব নাকি? তো উনি বললেন যে দেখেন ওই যে একজন আসতেছে মনে ওই পাড়া থেকে, ওনারে বলেন যে যাওয়া যাবে নাকি। আমি ডাইকা ওনারে জিজ্ঞাসা করতে নিছিলাম যে হচ্ছে আমি যাইতে পারবো কিনা। ওনার ডাক দিয়েছি শুধু, আর উনি তখনই বলতেছে যে এদিকে আসা লাগবে, এদিকে আসা লাগবে, এদিকে আইসেন না। ঠিক আছে, তার মানে উনি আগে থেকে না করেছে। তার মানে কি, ওরা আসলে চায় না যে আমরা আসলে ওনাদের সাথে যে মিশি কিংবা কথা বলি। সো এই হয়েছে অবস্থা। তো এইটা হচ্ছে তাদের সম্প্রদায়গত আর কি মানসিকতা, আর তাদের অবশ্যই নির্দিষ্ট অঞ্চল বা এলাকা থাকবে। এটা হচ্ছে দুইটা হচ্ছে সম্প্রদায়ের ভিত্তি। এরপর আমরা চলে আসি সমাজবিজ্ঞানের মৌল উপাদান। সমাজবিজ্ঞানের 4টি মৌল উপাদান রয়েছে। এই 4টি মৌল উপাদান কি কি? এই 4টি মৌল উপাদান হচ্ছে ভৌগোলিক উপাদান, জৈবিক উপাদান, বংশগত উপাদান, সাংস্কৃতিক উপাদান এবং সামাজিক উপাদান। অর্থাৎ ভৌগোলিক উপাদান, বংশগত উপাদান, সাংস্কৃতিক উপাদান, সামাজিক উপাদান। উপাদান 4টা যেহেতু আছে, এমন হইতে পারে এখান থেকে 3টা দিবে, 1টা দিবে না। আবার এমন হইতে পারে অপশনে 1টা দিবে, 3টা দিবে না। তো এইরকম ভাবে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে পারে। আবার এটাও আসতে পারে যে সমাজের মৌল উপাদান কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি। ঠিক আছে, আর এখানে এভাবে অপশন আসতে পারে। তার মানে প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, এবং সমাজবিজ্ঞানের প্রশ্নগুলো আসলে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থেকে না জ্ঞানমূলক কিংবা অনুধাবনমূলক প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। মানে এইরকম ধরে ধরে ডিরেক্ট প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, সমাজবিজ্ঞানের প্রশ্নগুলো বুঝতে পেরেছেন? আচ্ছা, ক্লাসে কে কে আছে একটু কমেন্ট করেন না। ক্লাসটা কে কে করতেছেন একটু কমেন্ট করেন। ক্লাসটা কে কে করতেছেন একটু কমেন্ট করেন না। ওকে, তো আমরা হচ্ছে এটা পড়লাম। এরপর চলে আসেন সামাজিকীকরণের উপাদান। সামাজিকীকরণ কি? আমরা ছোটবেলায় আমরা যখন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই পড়েছিলাম, যেটার আগের নাম ছিল সমাজ, ওখানে কিন্তু আমরা মোটামুটি সামাজিকীকরণ সম্পর্কে পড়েছিলাম যে প্রত্যেকটা শিশুর জন্ম হয় সমাজে, এবং তাকে সমাজে বেঁচে থাকতে গেলে কিছু নিয়ম কানুন, নিয়ম নীতি এগুলো হচ্ছে পড়ে রাখতে হয় বা জানতে হয়, বা হচ্ছে তাকে মানতে হয়, এবং এইটাকে বলা হয় সামাজিকীকরণ। সামাজিকীকরণের কিছু স্টেক হোল্ডার আছে, অর্থাৎ সামাজিকীকরণটা মূলত শিশু যেহেতু মা বাবার সাথে জন্মের পর সবচেয়ে বেশি সময় কাটায়, অর্থাৎ মা বাবা কিংবা পরিবারের কাছ থেকে কিন্তু শিশুর সামাজিকীকরণের মূল ভিত্তিটা তৈরি হয়। এরপর বিদ্যালয় আছে, সহপাঠী আছে, গণমাধ্যম আছে, সবাই একটা শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই সামাজিকীকরণের কিন্তু উপাদান আছে, কিছু উপাদান কি? উপাদানগুলো আমরা একটু পড়ে নেই। উপাদানের প্রথমটা হচ্ছে অনুকরণ প্রিয়তা, অর্থাৎ সামাজিকীকরণে অনুকরণ প্রিয়তা থাকবে। শিশুরা কিন্তু অনুকরণ প্রবণ, কারণ একজন শিশুর যখন জন্ম হয় তখন কিন্তু সে থাকে ব্ল্যাঙ্ক স্লেট, অর্থাৎ একটা সাদা পৃষ্ঠার মতো। এই শিশু কিছু জানে না, কিছু বুঝেও না, ওর মনের মধ্যে কিন্তু কিছু নাইও, একদম সাদা স্বচ্ছ। তো এই শিশু সমাজে মানে বসবাস করতে থাকে, আর নতুন নতুন জিনিস শিখে শিখে ওই খাতার মধ্যে উঠতে থাকে ওর, এবং ওগুলাই কিন্তু শিশুর আচরণিক বৈশিষ্ট্য হয়ে যায়। অর্থাৎ শিশুরা হচ্ছে অনুকরণ প্রিয়। শিশুরা বাবা মায়ের কাছ থেকে যদি দেখে যে বাবা মা গালিগালাজ করে, শিশু গালিগালাজ শিখে। শিশু যদি দেখে বাবা মা দরিদ্রকে সাহায্য করতেছে, শিশু কিন্তু সাহায্য করতে শিখে। অর্থাৎ তাদের অনুকরণ প্রিয়তা আছে। এরপর শিক্ষণ আর অনুকরণ প্রিয়তা অনেকটা একই রকম। সামাজিকীকরণে শিখতে হবে, এটাকে বলা শিক্ষণ। আবেগ প্রবণতা সামাজিকীকরণের একটি উপাদান। মিথস্ক্রিয়ার মাধ্যমে সামাজিকীকরণ হয়। ভাষা হচ্ছে সামাজিকীকরণের আরেকটি উপাদান। সহানুভূতি সামাজিকীকরণের আরেকটি উপাদান। চিহ্নিতকরণ সামাজিকীকরণের একটি উপাদান।
অভিভাবক হচ্ছে সামাজিকীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ আমরা এখানে সামাজিকীকরণের মোট 8টা উপাদান দেখছি। তো এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক। আপনারা দেখলে হয়তো মনে করতে পারেন যে কিরে ভাই সামাজিকীকরণ আবার এইভাবে একটা টপিক হয় কেমনে? সামাজিকীকরণ তো আমরা অনেক ছোটবেলায় থাকতে পড়ে আসছি। তো এটা কি কোনো টপিক? হ্যাঁ, আসলে এটা টপিক। কারণ লাস্ট যে ভর্তি পরীক্ষা হয়েছিল 2022-23 সেশনে, তখন কিন্তু সামাজিকীকরণ থেকে প্রশ্ন আসছে। দেখেন, লাস্ট ভর্তি পরীক্ষা কিন্তু 2022-23 গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সামাজিকীকরণ থেকে কিন্তু প্রশ্ন আসছে। কি আসছে? কোনটি সামাজিকীকরণের উপাদান নয়? দেখছেন, তার মানে একটা আসলে সামাজিকীকরণ থেকে, একটা আসলে সমাজের বৈশিষ্ট্য থেকে। 2টা প্রশ্ন আসছে, একদম সহজ প্রশ্ন গত বছর আসছে। অর্থাৎ সমাজ বিজ্ঞান থেকে যেসব প্রশ্ন আসবে সেগুলো ধরে নেওয়া যায়, এরকম সহজ সহজ প্রশ্ন দেওয়া হবে। তাহলে সামাজিকীকরণ উপাদান 9 কোনটি? দেখেন, আমরা অনুকরণ প্রিয়তা পড়ছি, শিশুরা অনুকরণ করবে। আমরা দেখছি শিশুদের শিক্ষণ লাগবে। আমরা দেখছি শিশুদেরকে চিহ্নিতকরণ করতে হবে। কিন্তু বিচ্ছিন্নকরণ এটা কিন্তু ছিল না। অর্থাৎ এইটা হচ্ছে সামাজিকীকরণের উপাদান নয়। একটা শিশুকে যদি বিচ্ছিন্ন করে রেখে দেই, তাহলে তো ও আর সমাজের নাগরিক হবে না, ও তো টারজান হয়ে যাবে। টারজান যেমন জলে জঙ্গলে ঘুরছে, তো শিশুরা যদি আমি বিচ্ছিন্ন করে দিই সমাজ থেকে, সমাজের বৈশিষ্ট্য শিখবে কোত্থেকে? তার মানে বিচ্ছিন্নকরণ কখনো সামাজিকীকরণের উপাদান হতে পারে না। ক্লিয়ার? তো এইটা হচ্ছে সামাজিকীকরণের উপাদান নয়। এরপরে চলে আসছি আমরা সামাজিক স্তর বিন্যাসের প্রকারভেদ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে, সামাজিক স্তর বিন্যাসের গুরুত্বপূর্ণ প্রকারভেদ। আপনারা কি কেউ কমেন্ট করছেন কিংবা ক্লাসটা কি শেয়ার দিছেন? আপনারা কেউ এখনো ক্লাসটা শেয়ার দেন নাই কিংবা কমেন্টও করেন নাই। আপনাদের কি বেশি বয়স হয়ে গেছে ভাই? বয়স হইলে মানুষের এই অবস্থা, বুঝছেন? বয়স হইলে মনে হয় যে আর কি কমেন্ট টমেন্ট করে কোনো লাভ হবে, করলেও চান্স পাবো না, না করলেও চান্স পাবো না, এরকম মনে হয়। এই জন্য কমেন্টও করে না, শেয়ারও করে না। সো আপনাদের মনে হইতেছে জীবনী শক্তি ভাবে লোপ পাইছে। আপনাদের মনে হইতেছে পইরা কোনো কাজ নাই, গুচ্ছতে আর হবে না। সো আপনি ছেড়ে দিলেই কিন্তু হেরে গেলেন ভাই। ঠিক আছে? ছেড়ে দিলেই হেরে গেলেন। ওকে? সো ছাড়া যাবে না। সর্বশেষ যে চেষ্টাটা আছে সেই চেষ্টা পর্যন্ত করে যেতে হবে। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় একটা কথা বলি যে নেভার লুজ ইয়োর হোপ, because you don't know how near you are. How near you are. Never lose your hope because you don't know how near you are. অর্থাৎ আমাদের যে চেষ্টা, সেই চেষ্টাকে কখনো ছেড়ে দেওয়া উচিত না। আচ্ছা, আমি কি করছি? আমি এ দিলাম কেন? এই যে you don't know how near you are. অর্থাৎ আপনি চেষ্টা করছেন, চেষ্টা করতে করতে আপনি এমন পর্যায়ে এসে ছেড়ে দিলেন যখন আসলে আপনি জানেন না যে আর একটু চেষ্টা করলেই হয়তো বা আপনি চান্সটা পেয়ে যেতেন। তার মানে আমরা কিন্তু অনেকেই এমন করি। আমরা কি করি? আমরা হচ্ছে চেষ্টার একটা পর্যায়ে এসে হাল ছেড়ে দিই। অথচ হয়তো বা যেই জায়গায় আমি হালটা ছাড়লাম তার একটুখানি আর চেষ্টা করলেই আমি হচ্ছে
আমার যে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু সেটা হয়তো বা আমি অর্জন করে ফেলতাম। তার মানে কখনোই এই যে চেষ্টা ছেড়ে দেয়া যাবে না। ওকে, তো এই হচ্ছে কাহিনী, এগুলো একটু মেনে চলেন। লাস্ট একটা পরীক্ষা আছে, এরপর তার পরীক্ষা দিবেন না, ভর্তি পরীক্ষায় আর কোনোদিন বসতে হবে না। তো শেষ চিন্তা করে একটুখানি এফোর্ট না হয় দিলেন আর কয়েকটা দিন। তো চলে আসেন সামাজিক স্তর বিন্যাসের প্রকারভেদ। সামাজিক স্তর বিন্যাসের প্রকারভেদগুলো আসলে সময়ে সময়ে চেঞ্জ হয়েছে, একটা নির্দিষ্ট সময় পর পর এই জিনিসগুলো আসলে চেঞ্জ হয়। ওকে, সো আমাদের যে সমাজ, আমাদের সমাজটা কিন্তু অনেক দিন আগে যেরকম ছিল আজকে কিন্তু এরকম না। সবার প্রথম দেখেন, সবার প্রথম মানুষ এক সময় গুহায় বসবাস করত। গুহায় যারা বসবাস করত তারা কিন্তু মূলত পশু শিকার ভিত্তিক সমাজ ছিল। তারা কি করতো, তারা গুহায় থাকতো, বের হয়ে যেয়ে পশু শিকার করতো, ওইটারে আনতো, আইনা হচ্ছে ওইটারে হচ্ছে ধরেন আগুন যখন তৈরি হইলো আগুন দিয়ে পুরাইতো, পুরাই ওইটা খাইতো, খাওয়ার পরে ঘুমায় থাকতো এবং গুহার মধ্যে হচ্ছে বসে বসে আর্ট করতো যে কেমনে পশু শিকার করতে হয়। তো এই যে গুহা মানবদের যে সময়টা ছিল, এই গুহা মানবদের সময়টার শেষে এক পর্যায়ে এসে কি হলো, এক পর্যায়ে শুরু হয়ে গেল এই যে মানুষজন পশু শিকার করতে যারা, তারা চিন্তা করলো যে আমরা যে পশুগুলো ধরে ধরে শুধু মেরে ফেলি বা খেয়ে ফেলি, যখন ঝড় বৃষ্টি হয় তখন কিন্তু পশু পাওয়া যায় না, তো তখন আমরা পশু পাচ্ছি না। তো এমন যদি হয় যে যেই পশুগুলো আমরা ধরছি সব পশুদেরকে আমি মারবো না, আমরা মারবো না, কিছু কিছু পশু জ্যান্ত ধরে এনে আমরা পুষবো, পুষার পরে এই পশুগুলো বাচ্চা কাচ্চা দিবে এবং বাচ্চা কাচ্চা দেওয়ার পরে এগুলোকে আমরা খেতে পারবো। তার মানে আমাদের খাবারের যে নিশ্চয়তা সেইটা আরেকটু বেশি প্রকট হবে। এরপরে শুরু হয়ে গেল কি, শিকার ভিত্তিক সমাজ থেকে সমাজ চলে আসলো পশুপালন ভিত্তিক সমাজে। এই যে পশুপালন ভিত্তিক সমাজ হলো, এই সময় নারীদেরকে দায়িত্ব দেওয়া হলো যে তারা বাসায় থেকে পশু লালন পালন করবে আর পুরুষরা দায়িত্ব পশু শিকারে। তো নারীরা সারাদিন বাসায় বসে বসে পশু পালন করতো এবং পুরুষদের জন্য খাবার রান্না করতো। তো তারা দেখলো যে তারা যখন জব, বার্লি, ভুট্টা কিংবা যে কোনো ফলমূল বাগান থেকে খুঁজে খুঁজে বা পাশের জঙ্গল থেকে খুঁজে খুঁজে নিয়ে এসে রান্না করে, তখন যে উচ্ছিষ্ট আছে মানে বীজ আছে, এই বীজগুলোকে আশেপাশে তারা ফেলে দিত। ফেলে দেওয়ার কয়েকদিন পরে দেখি কি তারা হঠাৎ করে বীজ থেকে গাছ উঠছে আশেপাশে বাসার আশেপাশে। তখন তারা চিন্তা করছে যে আমরা এই গাছগুলো যদি সুন্দর করে রোপণ করি তাহলে কিন্তু কি হয়, তাইলে আমাদের সবসময় জঙ্গলে যা লাগে না, আমরা কিন্তু কি করতে পারবো, আমরা বাসার আশেপাশে থেকেই খাদ্যের যে চাহিদাটা সেই চাহিদাটা আমরা মেটাইতে পারবো। এরপরে শুরু হয়ে গেল কৃষিভিত্তিক সমাজ। এই কৃষিভিত্তিক সমাজে এসে নারীদেরকে থাকতে হলো গৃহস্থালিতে, পুরুষরা মাঠে কাজ করতো। তার মানে এমনি কিন্তু কৃষিভিত্তিক সমাজ পরিচালিত হতো। এবং একটা জিনিস দেখে থাকবেন যে সমাজ কিন্তু ঠিক এভাবে বিবর্তিত হয়ে 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 আজকের পর্যায়ে আসছে। তার মানে গুহা মানব থেকে কিন্তু ডিরেক্ট আমরা আজকের সমাজে চলে আসি। এবং এই যে সমাজগুলো আসছে, এই সমাজগুলোতে সবসময়ই নারীদেরকে এবং জমিকে, এই দুইটা বস্তুকে ভগবানের সাথে তুলনা করা হতো, মানে স্রষ্টার সাথে তুলনা করা হইতো। কিভাবে তুলনা করা হইতো? কারণ একজন নারী জন্ম দেয় শিশুর, আবার ভূমি জন্ম দেয় খাদ্যের। তার মানে ভাবা যায়, মানে ওনারা চিন্তা করতো, প্রাচীনকালে মানুষজন চিন্তা করতো যে আসলে জমি থেকে খাবার উঠতেছে, এইটা কেমন অলৌকিক বিষয় লাগে তাদের কাছে। তারা তো আর বুঝতে পারে যে কিভাবে কিভাবে ফসল হয়। আমরা তো এখন জ্ঞান বিজ্ঞানের মানে দুয়ার উন্মোচন হয়ে গেছে আমাদের সামনে, যার জন্য আমরা জানি, তারা তো জানতো না। তো তারা থাকতো কি, তারা ভাবতো যে ভূমি হচ্ছে স্রষ্টা এবং নারীদেরকে তারা এই স্রষ্টার মতো সম্মান করতো, পূজা দিত। সো এইটাও কিন্তু হচ্ছে কি, এই যে নারীরা যে হচ্ছে গিয়ে সন্তান জন্ম দিত, তাদেরকে চিন্তা করা হতো যে একটা মানুষ থেকে একটা মানুষ জন্ম হয়, তার মানে সেটা হচ্ছে এক ধরনের স্রষ্টা। সো এবার চলে আসেন আমরা এই যে সামাজিক স্তর বিন্যাসের যে চারটা ধাপ, সেই চারটা ধাপ সম্পর্কে জানবো, কিভাবে প্রাচীন থেকে আজকের পর্যায়ে আমরা চলে এসেছি। সবার প্রথম ছিল দাস প্রথা। এই দাস প্রথা মানে একদম সমাজের প্রথমকার দিকের একটা কনসেপ্ট। দাস প্রথার সময় দাস দাসী কেনা হতো, অর্থাৎ যারা মালিক ছিলেন তারা কি করতো, তারা হচ্ছে হয় আপনার হচ্ছে কি করে ব্যবসা বাণিজ্য করতো, বণিক শ্রেণী ছিল কিংবা তাদের জমিদারি ছিল, তারা কি করতো, তারা হচ্ছে দাসদেরকে কিনে নিয়ে আসতো। এবং এই দাসরা মূলত আফ্রিকান অঞ্চলের মানুষজন থাকতো প্রধানত, তাদের থেকে মূলত দাস কনসেপ্টটা শুরু হয়েছে, দাস প্রথা শুরু হয়েছে। তো দাস দাসীদের সময় কি হইতো, এগুলো শুধু মানুষ কেনা বেচা করা হইতো এবং তারা আজীবন নিপীড়িত, নিগৃহীত, নির্যাতিত হতো তাদের মনিব দ্বারা। এরপরে চলে আসলো স্টেট প্রথা। এই স্টেট প্রথা মানে হচ্ছে জমিদারি প্রথা,
অর্থাৎ জমিদারি প্রথা কেমন, জমিদারি প্রথার সময় জমির মালিকানা হতো, অর্থাৎ এইটুকু জমির মালিক আমি। যিনি জমিদার থাকতেন, জমিদারের আন্ডারে আবার থাকতো প্রজারা। কি থাকতো ভাই? জমিদারের আন্ডারে থাকতো প্রজা, অর্থাৎ জমিদার আর প্রজা শ্রেণী। প্রজারা কি করতো? প্রজারা হচ্ছে জমির মধ্যে ফসল ফলাতো এবং ফসল ফলিয়ে একটা গুরুত্বপূর্ণ বা বড় অংশ দিয়ে দিতে হচ্ছে জমিদারকে। জমিদাররা খাজনা আদায় করত এবং এটা হচ্ছে স্টেট প্রথা। এই সময় আরেকটা গোষ্ঠী ছিল, যারা ছিল যাজক গোষ্ঠী। এরা কি করতো? এরা হচ্ছে শুধুমাত্র কি করতো? শুধুমাত্র স্রষ্টার আরাধনা করতো। যেহেতু তখন জমির উপর বা ভূমির উপর মানুষ বেঁচে থাকতো নির্ভর করে, এরা হচ্ছে স্রষ্টার আরাধনা করত। অর্থাৎ মূলত জমিদার, প্রজা এবং যাজক শ্রেণী নিয়েই স্টেট প্রথাটা ছিল। এরপরে আসলো জাতি বর্ণ প্রথা। এই জাতি বর্ণ প্রথা মূলত হিন্দু সমাজের সৃষ্টিকৃত একটা প্রথা এবং যেটা এখনো আছে। জাতি প্রথার মধ্যে চারটা জাতি, মানে চারটা জাতি বর্ণ ছিল। এরা কি? এরা হচ্ছে ধরেন ব্রাহ্মণ, সবচেয়ে উপর হচ্ছে ব্রাহ্মণ, তারপর হচ্ছে ক্ষত্রিয়, তারপরটা হচ্ছে বৈশ্য, তারপরটা হচ্ছে শূদ্র। অর্থাৎ সবার প্রথম হচ্ছে ব্রাহ্মণ, 2 নাম্বার হচ্ছে ক্ষত্রিয়, 3 নাম্বার হচ্ছে বৈশ্য, 4 নাম্বার হচ্ছে শূদ্র। যারা ব্রাহ্মণ ছিল, এই ব্রাহ্মণদের কাজ মূলত ছিল কি? কাজ ছিল হয় এরা মানে পুরোহিত গোছের লোক ছিল, মানে পুজো দিত, কিংবা এরা ছিল হচ্ছে গিয়ে এই যে জমিদার শ্রেণীর যে লোকরা বা জমিদারদের যারা বংশ পরম্পরায় চলে এসে তাদের বংশধররা, তারা ছিল এই ব্রাহ্মণ, মানে উচ্চ শ্রেণী সমাজের। 2 নাম্বার ছিল ক্ষত্রিয়। ক্ষত্রিয় কারা ছিল? ক্ষত্রিয় ছিল মূলত যোদ্ধা, যারা যারা যুদ্ধ করে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতো, তারা হচ্ছে ক্ষত্রিয়, তারা ছিল দ্বিতীয় শ্রেণীর লোক। এর পাশে বৈশ্য। বৈশ্য কারা ছিল? বৈশ্যরা ছিল মূলত ব্যবসা বাণিজ্য করতো যারা, তাদেরকে বলা হতো বৈশ্য, এবং বৈশ্যরা ছিল তৃতীয় শ্রেণীর লোক। এরপর আসলো শূদ্র। শূদ্ররা ছিল একদম প্রজা জাতীয় লোকেরা, যারা শুধুমাত্র কাজ করত এবং যারা হচ্ছে খাজনা দিত। সো এরা হচ্ছে শূদ্র। ক্লিয়ার? এরপর সমাজ চলে আসলো সামাজিক শ্রেণী ও মর্যাদা গোষ্ঠী প্রথায়, যেটা বর্তমানে প্রচলিত আছে। এখানে 3টি শ্রেণী আছে মূলত। একটা হচ্ছে উচ্চ শ্রেণী, একটা হচ্ছে মধ্য শ্রেণী, একটা হচ্ছে নিম্ন শ্রেণী। উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত আর কি। এই 3টার মাধ্যমে বর্তমানে সামাজিক শ্রেণী ও মর্যাদা গোষ্ঠী প্রথা চলমান রয়েছে। অর্থাৎ সমাজে বর্তমানেও 3টি শ্রেণীর লোক রয়েছে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। অর্থাৎ সামাজিক স্তর বিন্যাসের যে 4টি প্রকারভেদ, সেই 4টি প্রকারভেদ কি কি ছিল এবং সেগুলোর মধ্যে কি কি ভাগ ছিল তা ব্যাখ্যা করা হলো। এরপরে আমরা চলে আসি ম্যাক্স ওয়েবার সমাজের অসমতার 3টি প্রধান উপাদান চিহ্নিত করেছে। সামাজিক অসমতার 3টি প্রধান উপাদান চিন্তা করেছে কে? ম্যাক্স ওয়েবার। তাহলে যদি বলা হয় ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক অসমতার প্রধান উপাদান কয়টি? 3টি প্রধান উপাদান। কি কি? একটা হচ্ছে সম্পদের অসমতা, 2 নাম্বার হচ্ছে মর্যাদার অসমতা, 3 নাম্বার হচ্ছে ক্ষমতার অসমতা। অর্থাৎ সম্পদের অসমতা থাকবে, সমাজের অসমতার মধ্যে সম্পদের অসমতা থাকবে, মর্যাদার অসমতা থাকবে এবং ক্ষমতার অসমতা থাকবে। এরপরে চলে আসি আমরা সমাজে বিচ্যুতিমূলক আচরণ ও অপরাধের কারণ 3টি। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে সমাজে বিচ্যুতিমূলক বা অপরাধমূলক আচরণের কারণ কয়টি, তাহলে কারণ আপনাকে বলতে হবে 3টি। সমাজে বিচ্যুতিমূলক আচরণ ও অপরাধের কারণ হচ্ছে 3টি। এই 3টি কারণ কি কি? প্রথমটা হচ্ছে শারীরিক কারণ। অর্থাৎ শারীরিক কারণে কখনো কখনো সমাজে এই বিচ্যুতিমূলক আচরণ সৃষ্টি হয়। যেমন 2004 সালের কথা। 2004 সালে যখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব প্রতিষ্ঠিত হয়, তখন ময়মনসিংহে একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ছিল, যার নাম ছিল ল্যাংড়া জাহাঙ্গীর। অর্থাৎ ল্যাংড়া বা কালা, বোবা এই জিনিসগুলো আসলে বলা ঠিক না, কারণ কারো ডিসেবিলিটি বা কারো শারীরিক অক্ষমতা নিয়ে এই বিষয়গুলো বলা আসলে উচিত না। তার মানে আমাদেরকে অক্ষমতাকে প্রধান করে না দেখে সেই ব্যক্তিকে প্রধান করে দেখতে হবে। তো যে উদাহরণ ছিল যে এই যে ল্যাংড়া জাহাঙ্গীর, উনি কিন্তু পায়ে চলতে পারতো না, বিধায় উনি কিন্তু একটা সময় এই সমাজ থেকে নিগৃহীত হতে 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 হতে
অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ে। ক্লিয়ার? তো আমরা কাউকে কি করব না, আমরা কাউকে শারীরিক কোনো অক্ষমতার জন্য হেয় প্রতিপন্ন করব না। আপনি একটা জিনিস মনে রাখবেন যে চোখে কম দেখে বা যার দৃষ্টিশক্তিতে সমস্যা রয়েছে তাকে আমরা আসলে অন্ধ বলবো না। কেন অন্ধ বলবো না? কারণ যেই মানুষটার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট রয়েছে, ভিজুয়াল ডিসএবিলিটি রয়েছে, সে কিন্তু কি করতে পারতেছে, সে দিনে দেখতে পারতেছে না, দিনে আমরা সবাই দেখি, কিন্তু সে কিন্তু দিনে চলাচল করতে পারতেছে না দেখলেও, আমাদের মতো কিন্তু চলাচল করতেছে। হয়তো বা হোয়াইট ক্যান বা অন্য কোনো ইকুইপমেন্টের সহযোগিতা নিয়ে সে হাঁটাহাঁটি করে, কিন্তু সে কিন্তু হাঁটতেছে। কিন্তু ঠিকই দেখেন, রাতের বেলা যদি অন্ধকার হয়ে যায় আমরা কিন্তু লাইট ছাড়া চলতে পারবো না, কিন্তু এই লোকটা কিন্তু ঠিকই রাতের বেলা লাইট ছাড়া চলতে পারে, কারণ ওর কাছে দিন আর রাত সমান। তার মানে ও কিন্তু আমাদের চেয়ে বেশি সক্ষম। আমরা যেটা পারবো না ও কিন্তু সেটা পারবে। আবার ধরেন যার হিয়ারিং ইম্পেয়ারমেন্ট রয়েছে, অর্থাৎ যে কানে কম শোনে বা শোনে না, আপনি অনেক উচ্চমাত্রায় কিন্তু শব্দের মধ্যে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, কিন্তু ওই লোকটা কিন্তু উচ্চমাত্রার শব্দে কাজ করতে পারবে। আপনি শান্ত মানে পরিবেশে কাজ করতে পারবেন, ওই লোকটা শান্ত পরিবেশে কাজ করতে পারবে, কিন্তু প্রচুর পরিমাণে সাউন্ড পলিউশনের মধ্যে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, উনি কিন্তু ঠিকই কাজ করতে পারবে। তার মানে উনি কিন্তু আমাদের চেয়ে বেশি সক্ষম। তার মানে ডিজেবিলিটি বা ডিজেবিলিটি হচ্ছে ডিফারেন্টলি অ্যাবিলিটি আর কি, ডিফারেন্ট অ্যাবিলিটি। সো এই জিনিসটা আপনারা সবাই মাথায় রাখবেন। ওকে, যারা ডিজেবল তারা হচ্ছে ডিফারেন্টলি অ্যাবল, এইটা সবাই মাথায় রাখবেন। তার মানে আপনার আশেপাশে যদি কোনো পার্সন উইথ ডিসএবিলিটি আপনি দেখেন, তাহলে কখনোই হেয় প্রতিপন্ন করবেন না, এটা আসলে উচিত না। ওকে, আমাদের সবারই লিমিটেশনস রয়েছে। তাহলে দেখেন, শারীরিক কারণে, যেটা আমি একটু উদাহরণ দিলাম যে মানুষটার কথা ময়মনসিংহের, সে কি করছে, সে কিন্তু শারীরিক কারণে বিচ্যুতিমূলক আচরণের সাথে যুক্ত হয়েছে। অনেকে মনস্তাত্ত্বিক কারণে যুক্ত হয় অপরাধ প্রবণতায়, আবার অনেকে সামাজিক সংস্কৃতিমূলক কারণেও অপরাধ প্রবণতার সাথে যুক্ত হয়। তার মানে সমাজে বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধের কারণ হচ্ছে এই তিনটি। এরপর আমরা চলে আসি প্রাগৈতিহাসিক কালের 5টি যুগ। 5টি যুগ এখানে দেওয়া আছে। প্রস্তর মানে হচ্ছে পাথর আর কি। প্রস্তর মানে কি ভাই? পাথর। প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, তাম্র যুগ, লোহার যুগ। ব্রোঞ্জ যুগে ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়েছে, তাম্র যুগে তামার ব্যবহার শুরু হয়েছে, লৌহ যুগে লোহার ব্যবহার শুরু হয়েছে, আর প্রস্তর যুগগুলো ছিল পাথরের যুগ। সো প্রাগৈতিহাসিক কালের 5টি যুগ, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। ওকে, এরপরে আমরা চলে আসি বিশ্বায়নের 4টি রূপ। আমরা জানি যে মার্শাল ম্যাকলুহান কানাডার একজন প্রখ্যাত গবেষক এবং কানাডার টরন্টো ইউনিভার্সিটির একজন প্রফেসর, যার নাম হচ্ছে মার্শাল ম্যাকলুহান। এই মার্শাল ম্যাকলুহান কিন্তু গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের ধারণা প্রবর্তন করেন, এবং ওনার ধারণা থেকেই আসলে বিশ্বায়ন আসছে। এই বিশ্বায়নের 4টি রূপ। কয়টি রূপ ভাই? 4টি রূপ। 4টি রূপ কি কি? 4টি রূপ হচ্ছে বৈশ্বিক সংগঠন, পারস্পরিক নির্ভরশীলতা, বৈশ্বিক যোগাযোগ, বৈশ্বিক সচেতনতা। তার মানে বিশ্বায়নের 4টি রূপ আমরা দেখে ফেললাম। যেগুলো 4টি রূপ বা 3টি রূপ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, বেশিরভাগ সময় প্রশ্ন আসে। তার মানে এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করে রাখতে হবে। মনে রাখবেন, যেগুলোর 3টা 4টা অপশন থাকে, এগুলো কিন্তু আপনাদেরকে মুখস্থ করে রাখতে হবে। যারা ক্লাসটি এখনো শেয়ার করেননি, ক্লাসটি শেয়ার করে রেখে দেন, যেন পরীক্ষার আগে আগে দেখে ফেলতে পারেন আরেকবার, তাহলে আপনাদের উপকারে আসবে। কারণ আমরা যা পড়িয়ে দিয়েছি, ইনশাল্লাহ এখান থেকে আপনি 100% কমন পাবেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। ওকে, এবং যারা ক্লাসে আছেন, যে কোনো কিছু না বুঝলে কিন্তু আপনারা কমেন্ট করবেন অবশ্যই, এবং আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দিব আপনাদেরকে। ওকে, সো এরপরে আমরা চলে আসি তাহলে সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত দ্বন্দ্বমূলক তথ্য কার্ল মার্কসের। অর্থাৎ 2টা তথ্য আমরা পড়বো। একটা হচ্ছে কি? একটা হচ্ছে সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত দ্বন্দ্বমূলক তথ্য, যেটা লিখছে কে? কার্ল মার্কস কিন্তু একজন জার্মান দার্শনিক, এবং কার্ল মার্কস একজন সমাজবিজ্ঞানীও বটে। কার্ল মার্কস কিন্তু তার সমসাময়িক সময়ে পুরো বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল অর্থাৎ ক্ষমতাবান ব্যক্তি ছিল কার্ল মার্কস। তো সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত দ্বন্দ্বমূলক তত্ত্বটির প্রবক্তাকে কার্ল মার্কস, এটা কিন্তু আসতে পারে। আমি বলেছি যে উক্তি, তত্ত্ব কিংবা বই, এগুলো থেকে প্রশ্ন আসবে। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে সামাজিক শ্রেণী বলতে তিনি সম্পত্তির মালিকানা, ভূমিদাস, কৃষক মূল ও শ্রমিকদেরকে বুঝিয়েছেন। এটাই ছিল মূলত দ্বন্দ্বমূলক তত্ত্ব। সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত ক্রিয়াবাদী তত্ত্ব, এই ক্রিয়াবাদী তত্ত্বটা কে দিছে? ক্রিয়াবাদী তত্ত্ব দিছে কিংসলে ডেভিস এবং উইলবার্টি মুর। এটা কিংসলে হবে, কিংসলে ডেভিস এবং উইলবার্টি মুর, এরা দুইজন মিলে দিছে সামাজিক স্তরবিন্যাস সম্পর্কিত ক্রিয়াবাদী তত্ত্ব। কার্ল মার্কস দিছে দ্বন্দ্বমূলক তত্ত্ব,
আর ক্রিয়াবাদী তত্ত্ব দিয়েছে কিংসলে ডেভিস এবং উইলবার্টি মুর। কোন সমাজে শ্রেণীহীন ও স্তরবিহীন নয়, এই যুক্তি প্রেক্ষাপটে সামাজিক স্তর সমূহকে কিছু কার্যত ভূমিকা আলোচনা করেন। কে কে করেন এগুলা করেন এই কিংসলে ডেভিস এবং উইলবার্টি মুর। তার মানে দ্বন্দ্বমূলক তত্ত্ব এবং ক্রিয়াবাদী তত্ত্বটা কি বলছে এবং কে কে এই তত্ত্বগুলো দিছে এগুলো একটু ভালো করে আপনারা মনে রাখবেন। তত্ত্ব, উক্তি এবং বই থেকে প্রশ্ন আসে, আবারও বলে দিচ্ছি। এরপর আমরা চলে আসি যুক্তিবিদ্যায়। যুক্তিবিদ্যার বেসিক জিনিস আমরা একটু দেখে আসি। যুক্তিবিদ্যা হলো অনুমান সম্পর্কিত বিজ্ঞান। যুক্তিবিদ্যা কি ভাই? যুক্তিবিদ্যা হচ্ছে অনুমান সম্পর্কিত বিজ্ঞান। সুশৃঙ্খল চিন্তা ও তার প্রকাশ কি বলা হয়? যুক্তিসঙ্গত বা যৌক্তিক চিন্তা। যুক্তিবিদ্যা হলো অনুমান সম্পর্কিত বিজ্ঞান। সুশৃঙ্খল চিন্তা ও তার প্রকাশকেই বলা হয় যুক্তিসঙ্গত বা যৌক্তিক চিন্তা। এরকম প্রশ্ন আমি অনেক দিয়েছি, সমাজ বিজ্ঞান হলো, যুক্তিবিদ্যা হলো, এরকম প্রশ্ন আসে। যুক্তিবিদ্যা হলো, সমাজ বিজ্ঞান হলো, এরকম প্রশ্ন আসে। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই জন্য এগুলো একটু মাথায় রাখবেন। এই যে কনসেপচুয়াল যে কোশ্চেনগুলো আছে, যুক্তিবিদ্যা হলো অনুমান সম্পর্কিত বিজ্ঞান। সুশৃঙ্খল চিন্তা ও তার প্রকাশকে বলা হয় যুক্তিসঙ্গত বা যৌক্তিক চিন্তা। এরপরে আমরা চলে আসি যুক্তি হচ্ছে দুই প্রকার। যুক্তি কয় প্রকার? দুই প্রকার, আরোহ যুক্তি, অবরোহ যুক্তি। যুক্তি কত প্রকার? যুক্তি হচ্ছে দুই প্রকার, আরোহ যুক্তি এবং অবরোহ যুক্তি। এবার আমরা একটু দেখে আসি যে আরোহ যুক্তি এবং অবরোহ যুক্তি কাকে বলে, উইথ এক্সাম্পল। সর্বপ্রথম আরোহ যুক্তি আসছে, যে যুক্তিতে প্রকৃতির একরূপটা নীতি ও কার্যকারণ নিয়মের উপর ভিত্তি করে সিদ্ধান্তের সামান্য সংশ্লেষণ বচন প্রতিষ্ঠা করা হয় তাকে আরোহ যুক্তি বলে। অর্থাৎ প্রকৃতিতে যেই নিয়মগুলো আসলে চলতেছে, যেই বিষয়গুলো ঘটতেছে, সেগুলোর উপর বিশ্বাস করে একটি সাধারণ ধারণাতে পৌঁছানো। ঠিক আছে, সেটা হচ্ছে আরোহ যুক্তি। যেমন ধরেন, উদাহরণটা দেখলে বুঝতে পারবেন। বলছে রাম হয় মরণশীল, জাদু হয় মরণশীল, হরি হয় মরণশীল, অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল। তার মানে এটার জন্য কি করছে? এটার জন্য আসলে আগে প্রকৃতি দেখছে, প্রকৃতিতে মানুষ মরে। ফাহিম মরণশীল, সিদ্দিক মরণশীল, রহিম মরণশীল, করিম মরণশীল, সব মানুষই মরতেছে। তার মানে আমরা সহজেই বলতে পারি যে অর্থাৎ মনে হয় মানুষ মরণশীল। তার মানে জেনারেল থেকে যখন আমরা স্পেসিফিক একটা সিদ্ধান্তে, একটা ডিসিশনে উপনীত হব, সেইটা গ্রহণ করব, তখন তাকে বলা হবে কি ভাই? আরোহ যুক্তি। জেনারেল টু স্পেসিফিক, জেনারেল টু স্পেসিফিক হচ্ছে আরোহ যুক্তি। এরপর আমরা চলে আসি তাহলে অবরোহ যুক্তি কি? অবরোহ যুক্তি হবে অবশ্যই এর উল্টা। অবরোহ যুক্তি কি? যে যুক্তিকে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্য নিশ্চিত হয় তাকে অবরোহ যুক্তি বলে। তার মানে এখানে স্পেসিফিক থেকে কি করবে? একটা জেনারেল আইডিয়াতে চলে যাবে। যেমন ধরুন আগের বার আমরা কি বলছিলাম যে আমি মরণশীল, তুমি মরণশীল, সে মরণশীল, অর্থাৎ মানুষ মরণশীল। আর এখন প্রথমে আগে স্পেসিফিক যেই ডিসিশনটা আছে সেটার উপর আগে ভিত্তি স্থাপন করবে। যেমন কি মানুষ হয় মরণশীল বা সকল মানুষ মরণশীল। সকল মানুষ যদি মরণশীল হয় তাহলে আমি মানুষ, আমিও মরবো, তুমি মানুষ, তুমিও মরবে, সে মানুষ, সেও মরবে। তার মানে একটা স্পেসিফিক আইডিয়া থেকে কিন্তু আমরা জেনারেলাইজ করে ফেললাম সবকিছু। এটাকে বলা হয় অবরোহ যুক্তি। মানে আশা করি আপনারা আরোহ যুক্তি আর অবরোহ যুক্তি বুঝতে পারছেন। একটা হচ্ছে জেনারেল টু স্পেসিফিক, আর একটা হচ্ছে স্পেসিফিক টু জেনারেল। জেনারেল টু স্পেসিফিক যেটা, সেটা হচ্ছে আরোহ যুক্তি। স্পেসিফিক টু জেনারেল হচ্ছে অবরোহ যুক্তি। ওকে, এরপরে আমরা চলে আসি যুক্তিবিদ্যায় যা যা পড়বেন। যুক্তিবিদ্যার কেউ কোনো কমেন্ট করছেন? কেউ কিছু না বুঝে থাকলে কিন্তু কমেন্ট করবেন। কেউ কিছু না বুঝে থাকলে কমেন্ট করবেন। ওকে, সো যেখানে ছিলাম দেখেন, যুক্তিবিদ্যা থেকে 2021-22 শিক্ষাবর্ষে 2021-22 শিক্ষাবর্ষে কিন্তু কোনো প্রশ্ন আসে নাই জিএসটিতে।
কিন্তু 2022-23-এ 2টা প্রশ্ন আসছে, ঠিক আছে। তো এইবারও ধরা যায় যে যুক্তিবিদ্যা থেকে প্রশ্ন আসতে পারে বা নাও আসতে পারে। তার মানে আমাদের কি করতে হবে, আমাদেরকে যুক্তিবিদ্যাকে ঠিক এমন ভাবে পড়তে হবে। অনেকে যুক্তিবিদ্যা নিয়ে অনেক প্যারা খেয়ে যান, প্যারা খাওয়ার কিছুই নেই, কারণ যুক্তিবিদ্যা ভূগোল, পৌরনীতি, অর্থনীতির মধ্যে অতটা গুরুত্বপূর্ণ বিষয় না, ঠিক আছে। তো এই জন্য যুক্তিবিদ্যা নিয়ে এতটা প্যারা খাইতে হবে না। যুক্তিবিদ্যা থেকে যেসব প্রশ্ন আসবে আপনি দেখবেন খুবই কঠিন প্রশ্ন না আসলে যেটা আসবে এটা আপনি দেখে দেখে অ্যান্সার দিতে পারবেন, একটু চিন্তা করলে অ্যান্সার দিতে পারবেন, খুব যে পড়া লাগবে এটা নিয়ে এমন না। তো তারপর আমি যেটা বলবো যে যুক্তিবিদ্যা থেকে কিছু কিছু জিনিস আপনি পড়ে রাখেন। আমাদের এই গুচ্ছ নলেজ যে বইটা আছে, এই বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে এগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, বা আপনার কাছে যে বই আছে সেই বইয়ের মধ্যে অবশ্যই আছে। একটা হচ্ছে যুক্তিবিদ্যার প্রায়োগিক দিকটা পড়বেন। যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যদি আসে আর কি। যুক্তির উপাদান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে যদি আসে, যুক্তির উপাদানটা পড়ে ফেলবেন। প্রতীকী যুক্তিবিদ্যা বলে একটা টপিক আছে, এইটাও কিন্তু পড়ে ফেলবেন, এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। যে কোনো বইয়ের মধ্যে, মৌলিক বইয়ের মধ্যে অথবা আমাদের গুচ্ছ নলেজের মধ্যে এই বিষয়গুলো পাবেন। যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক সংজ্ঞাটা পড়ে ফেলবেন খুব সুন্দর করে, এবং ব্যাখ্যাকরণ সম্পর্কে বা এক্সপ্লেনেশন সম্পর্কে পড়বেন, ব্যাখ্যাকরণ বা এক্সপ্লেনেশন সম্পর্কে পড়ে ফেলবেন। ক্লিয়ার? সো এই এই জায়গাগুলো থেকে আসলে প্রশ্ন আসে, এই জন্য এই জায়গাগুলো, এই টপিকগুলো আপনারা ধরে ধরে একটু পড়ে ফেলবেন। যারা যারা ক্লাসটা দেখতেছেন স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন। যুক্তিবিদ্যা মানে মৌলিক যে কোনো বই থেকে বা যুক্তিবিদ্যার বই থেকে এই টপিকগুলো পড়ে ফেলবেন। এখান থেকেই আপনি 100% কোশ্চেন পাবেন যদি প্রশ্ন এসে থাকে। প্রশ্ন না আসার সম্ভাবনা কিন্তু আছে যুক্তিবিদ্যা থেকে, কিন্তু যদি আসে তাহলে 100% এখান থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না। ওকে, সো এরপর আমরা চলে আসি, তাহলে চলে আসবো কোথায়, চলে আসবো ব্যাখ্যাকরণে। একটু ব্যাখ্যাকরণটা দেখে আসি। ব্যাখ্যাকরণ বা এক্সপ্লেনেশন। ব্যাখ্যাকরণ কয় প্রকার? ব্যাখ্যাকরণ হচ্ছে 2 প্রকার। ব্যাখ্যাকরণ কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার মধ্যে প্রথমটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যাকরণ। প্রকৃতির নিয়ম কানুন অনুযায়ী ঘটনাবলীর কার্যকারণ সম্পর্কে আবিষ্কার করে কোনো ঘটনার ব্যাখ্যাদান করাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যাকরণটা একটু পড়ে নেই, সেটা হচ্ছে কি, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি ও কার্যকরণ নিয়মের উপর নির্ভর না করে যে ব্যাখ্যা কোনো ঘটনাকে কোনো অতিপ্রাকৃত বা অলৌকিক শক্তি সাহায্যে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। অর্থাৎ একটা হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা, বিজ্ঞান গবেষণা করে ব্যাখ্যা প্রদান করে, আরেকটা হচ্ছে ভূত জিনের ব্যাখ্যা আর কি, ঠিক আছে, লৌকিক ব্যাখ্যা। অর্থাৎ যেটা প্রচলিত ওইটাই চলে। যেমন আপনাদের সবার বাড়ি, গ্রামের বাড়ি যে জায়গায় রয়েছে ওইসব জায়গায় দেখবেন যে বিভিন্ন ঘটনা ঘটে। এবং আমরা ছোটবেলা হচ্ছে রেডিওতে একটা এপিসোড শুনতাম ভূত এফএম নামে, ওই জায়গায় আসলে শোনা যায় এগুলা। তো সেইটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখবেন সবসময় পান আপনি খুঁজে। কিন্তু আবার অনেক ঘটনা আপনি দেখবেন লৌকিক ব্যাখ্যা যেমনি দিচ্ছে ওইটাই আপনার পছন্দ করতে বেশি ভালো লাগে, মানে ওইটাই বিশ্বাস করতে ভালো লাগে বেশি। যেমন ধরেন বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেলের ঘটনা কিন্তু আমরা সবাই জানি। তো বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে এরকম একটা জায়গা, সেই জায়গায় সমুদ্র আছে আটলান্টিক মহাসাগরের উপর। তো এটার উপর দিয়ে জাহাজ কিংবা উড়োজাহাজ যাই যাক না কেন এটা নিরুদ্দেশ হয়ে যায়, হারিয়ে যায়। তো লৌকিক ব্যাখ্যাটা কি? সেই জায়গার লৌকিক ব্যাখ্যা হচ্ছে যে সেই জায়গায় নাকি জিনেদের আস্তানা আছে, এবং উপর দিয়ে সাগরের নিচে জিনেদের আস্তানা, সাগরের উপর দিয়ে যাই যাক না কেন, সেটা যাক জাহাজ বা উড়োজাহাজ, সেটাকে হচ্ছে তারা ডুবাই তাদের এলাকায় নিয়ে যায়, তাদের রাজ্যে নিয়ে যায়। এটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। আর বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যে বারমুডা ট্রায়াঙ্গেলে মধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি কাজ করে। তো মধ্যাকর্ষণ শক্তি কিভাবে কাজ করে? মধ্যাকর্ষণ শক্তি নিচের দিকে কাজ করে না, সব কিছু উপর থেকে ছেড়ে দিলে নিচে পড়ে না, তো মধ্যাকর্ষণ শক্তি কিন্তু নিচের দিকে কাজ করে। তো বলা হয়েছে যে বারমুডা ট্রায়াঙ্গেলে মধ্যাকর্ষণ শক্তি এত বেশি প্রবল বা প্রকট যে উপর দিয়ে যাই যায় না কেন, সেটা হোক জাহাজ বা সেটা হোক উড়োজাহাজ, তাই না সেটাকে সমুদ্রের নিচে নিয়ে যায়। মধ্যাকর্ষণ শক্তি এত পরিমাণ প্রকট বারমুডা ট্রায়াঙ্গেলে। সো এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে দেখেন বৈজ্ঞানিক ব্যাখ্যা একরকম, সেটা গবেষণার উপর নির্মিত হয়। আর লৌকিক ব্যাখ্যা হচ্ছে কোনো কিছু চিন্তা না করে অতিপ্রাকৃত বা অলৌকিক শক্তির সাহায্যে একটা ব্যাখ্যা দিয়ে দাও, এটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। ক্লিয়ার? সো ব্যাখ্যাকরণের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। গত বছর যুক্তিবিদ্যার 2টা প্রশ্ন আসছিল, তার মধ্যে একটা আসছিল ব্যাখ্যা নিয়ে, যে লৌকিক ব্যাখ্যা বা বৈজ্ঞানিক ব্যাখ্যা, এটা কনসেপ্ট নিয়ে। ওকে ওকে, সো এরপর আমরা চলে আসবো কোথায়? চলে আসবো আমরা সাম্প্রতিকে। আমরা সাম্প্রতিকে চলে আসবো। এবার আমরা চলে আসবো সাম্প্রতিক বিষয় নিয়ে। আপনারা যারা যারা ক্লাসটা করতেছেন আপনাদের কারো কি কোনো সমস্যা নাই? এই পর্যন্ত যে ক্লাস করলেন, যারা যারা ক্লাসে উপস্থিত আছেন,
কারোই কোনো টপিকে সমস্যা নেই বা কোনো জিজ্ঞাসা নাই? যেহেতু আজকে হচ্ছে সাধারণ জ্ঞানের লাস্ট ক্লাস আপনারা পাবেন, আজকের ক্লাসে যে কোনো ডাউট থাকলে কিন্তু নিয়ে নেন, পরবর্তীতে কিন্তু আর সাধারণ জ্ঞানের ক্লাস পাবেন না। যে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা হচ্ছে আজকের ক্লাসেই করে নেন, ওকে? পরবর্তীতে কিন্তু জিজ্ঞাসা করার সুযোগ আপনারা পাবেন না। ওকে, সো আমরা চলে আসবো সাম্প্রতিকে। সাম্প্রতিক নিয়ে। সাম্প্রতিকে আমাদেরকে জানতে হবে কেন? কারণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক যেই টপিকগুলো রয়েছে, বাংলাদেশ আন্তর্জাতিকে যেখান থেকে প্রশ্ন আসবে তার মধ্যে সাম্প্রতিক থেকে প্রশ্ন চলে আসে। এই জন্য আমাদের সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। যেটা বলে দিই যে আজকে যেই ক্লাসটা হচ্ছে, এই ক্লাসে আমরা যে সাম্প্রতিক নিয়ে আলোচনা করব, সেই সাম্প্রতিকগুলো কিন্তু মূলত আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে ঘটে যাওয়া সাম্প্রতিক। অর্থাৎ এরপরে তো আপনারা নতুন কোনো বই কিনেন নেই কিংবা পেপার পত্রিকাও পড়েন নাই, তার মানে এরপরে যে সাম্প্রতিকগুলো ঘটেছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ এজন্যই আমি প্রথমে ধরে নিচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে যে সাম্প্রতিকগুলো ছিল বা ঘটেছিল ওগুলো আপনারা সামহাউ জানেন। অর্থাৎ আমাদের যে নেটওয়ার্ক বইটা ছিল, সাম্প্রতিক নেটওয়ার্ক, সেটা 4টা বই যারা পড়েছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগে সকল সাম্প্রতিক নিয়ে আপডেটেড। এরপরে যেগুলো ঘটেছে সেগুলো হচ্ছে আজকের ক্লাসে আমি আলোচনা করে দিব। তাহলে সেগুলো কি? প্রথমটা হচ্ছে 22 এপ্রিল 2024। এই 22 এপ্রিল 2024 কিন্তু সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করে বাংলাদেশ, যার পরিমাণ ছিল 16,263 মেগাওয়াট। 22 এপ্রিল 2024 সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করে বাংলাদেশ, যার পরিমাণ ছিল 16,233 মেগাওয়াট। যারা ক্লাস করছেন সাম্প্রতিকগুলো হয় দ্রুত লিখে রাখতে পারেন অথবা একটা করে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তা না হলে কিন্তু মনে থাকবে না। আপনারা ঠিকই পেপার পত্রিকা পড়েন না, কিন্তু আমি ঠিকই আপনাদের জন্য সাম্প্রতিক গুছিয়ে রাখি, ঠিক আছে? আমি প্রতিদিন পেপার পড়ে যে সাম্প্রতিকগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি টুকে রাখি, সেখান থেকে কিন্তু আজকে আপনাদেরকে দিচ্ছি, ওকে? তো এরপরে সাম্প্রতিকে চলে আসি। এরপর সাম্প্রতিক প্রশ্ন কোনটা? সাম্প্রতিক প্রশ্ন হচ্ছে 19 এপ্রিল 2024 জাতীয় পতাকার প্রথম ডিজাইনার শিব নারায়ণ দাস মারা গেছেন। তাহলে জাতীয় পতাকার প্রথম যে ডিজাইনার ছিল শিব নারায়ণ দাস, এই শিব নারায়ণ দাস মূলত ছিল মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকার ডিজাইনার। অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালের ছবি যদি কেউ দেখেন তখন দেখবেন যে এই রকম পতাকার মধ্যে আপনার এরকম মানচিত্র ছিল, সোনালী কালারের মানচিত্র ছিল। তার মানে মুক্তিযুদ্ধের সময়কার যদি পতাকা দেখেন তাহলে দেখবেন কি যে সবুজ, মধ্যে রক্তবর্ণের বৃত্ত এবং মধ্যে হচ্ছে সোনালী কালারের বাংলাদেশের মানচিত্র। তো এই পতাকাটা ছিল বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইন, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শিবনারায়ণ দাস করেন। কবে করেন? তিনি করেন হচ্ছে 1970 সালের 6 জুন। 1970 সালের 6 জুন ইকবাল হলের, তৎকালীন ইকবাল হল আর বর্তমানে হচ্ছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেইটার 116 নাম্বার রুমে বসে, 116 নং রুমে বসে তিনি হচ্ছে ডিজাইন করেন। কিসের ডিজাইন করেন? এই বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইন করেন শিব নারায়ণ দাস। ক্লিয়ার? প্রথম জাতীয় পতাকার ডিজাইন করেন, যেই জাতীয় পতাকাটা পরবর্তীতে সহজ করেন কামরুল হাসান, যার জন্য বর্তমান ডিজাইনার বলা হয় কামরুল হাসানকে। তিনি এই মধ্যে থেকে মানচিত্রটা মুছে দেন, ক্লিয়ার, সহজবুদ্ধ করার জন্য। তো এই শিবনারায়ণ দাস একজন অতি সজ্জন ব্যক্তি ছিলেন, যার জন্য ওনাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো জাতীয় পতাকা ডিজাইন করছেন,
তা আপনি ক্রেডিট নেন না কেন? এত বড় একটা কাজ করছেন আপনি, বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার। তো উনি বলছিল যে পতাকা বানাইছিলাম দেশের স্বার্থে, এইটা ক্রেডিট নেওয়ার তো কিছু নাই, ঠিক আছে? সো এটা বলছিল শিবনারায়ণ দাস। ওকে, সো 1970 সালে 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের 116 নম্বর রুমে বসে 11টার পরে ডিজাইন করছিল। হ্যাঁ ক্লাস আছে। ওকে, সো দেখেন 116 নম্বর রুমে বসে তিনি ডিজাইন করছিলেন। এরপরে চলে আসেন জলদস্যুতার কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। জলদস্যুতার কবলে পড়া বাংলাদেশি জাহাজ হচ্ছে এমভি আব্দুল্লাহ। এই এমভি আব্দুল্লাহকে নিয়ে আপনারা সবাই মোটামুটি শুনেছেন, যেহেতু এমভি আব্দুল্লাহ একটা হট টপিক হয়েছিল পুরা এই রমজানের মধ্যে, এবং ঠিক 14 এপ্রিল পয়লা বৈশাখ ছিল, 13 এপ্রিল এটাকে মুক্ত করে দেওয়া হয় পয়লা বৈশাখের আগের দিন। সো এটা মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে কয়লা নিয়ে যাচ্ছিল কোথায় ভাই? সংযুক্ত আরব আমিরাতের আল হামারিয়া বন্দরে, এবং মধ্যে দিয়ে সোমালিয়ান জলদস্যুরা ভারত মহাসাগরের হর্নস অফ আফ্রিকা পয়েন্ট থেকে একে ধরে নিয়ে যায়। তো হর্নস অফ আফ্রিকা কি, এটা একটু জানতে হবে। এই যে হর্ন অফ আফ্রিকা, আফ্রিকার উত্তর পূর্ব অঞ্চল, আফ্রিকার উত্তর পূর্ব অঞ্চলের মানচিত্র দেখলে এমন সিংহের মতো দেখা যায়, অর্থাৎ গন্ডারের সিংহের মতো দেখা যায়। এইটাকে এই জন্য বলা হয় হর্নস অফ আফ্রিকা। কি বলা হয়? হর্নস অফ আফ্রিকা অথবা আফ্রিকার সিং, আফ্রিকার সিং। এই হর্নস অফ আফ্রিকা বা আফ্রিকার সিংয়ে এবার ক্লাসে এই হর্নস অফ আফ্রিকা বা আফ্রিকার সিংয়ে মূলত 4টা দেশ অবস্থিত। 4টা দেশ কি কি? একটা হচ্ছে সোমালিয়া, একটা হচ্ছে ইথিওপিয়া, একটা হচ্ছে ইরিত্রিয়া, আর একটা হচ্ছে জিবুতি। সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া এবং জিবুতি, এই 4টা দেশ অবস্থিত হচ্ছে হর্নস অফ আফ্রিকা বা আফ্রিকার সিংয়ে, সেটা হচ্ছে উত্তর পূর্ব আফ্রিকায়। তো এই হর্নস অফ আফ্রিকার পাশ দিয়েই চলে গেছে ভারত মহাসাগর। এই ভারত মহাসাগরের এই জায়গাটায় মূলত হচ্ছে গিয়ে মেরিন রিস্ক এরিয়া। সো এই জায়গায় দিয়ে যখন চলে যাচ্ছিল আপনার কি বলে এমভি আব্দুল্লাহ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামারিয়া বন্দরে, তখন একে ধরে নিয়ে আসছিল সোমালিয়ান জলদস্যুরা। এই সোমালিয়ান জলদস্যুদের মোকাবেলায় ভারত মহাসাগরে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের যে নেভাল ফোর্স আছে, সেই নেভাল ফোর্সের একটা অপারেশন চলে, যাকে বলা হয় অপারেশন আটলান্টা। এবং এই অপারেশন আটলান্টায় কিন্তু এই এমভি আব্দুল্লাহ জলদস্যুতার কবলে পড়ার পর থেকে মুক্তি হওয়া পর্যন্ত পুরো সময়টা অপারেশন আটলান্টার 2টি জাহাজ এই এমভি আব্দুল্লাহকে প্রোটেকশন দিয়ে রেখেছিল। ক্লিয়ার? সো এই হচ্ছে মোটামুটি এমভি আব্দুল্লাহ। সো আপনাদের কাছে কি প্রশ্ন আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে অপহৃত বাংলাদেশের যে জাহাজটি সম্প্রতি অপহৃত হয়েছে তার নাম কি? বা বলতে পারে যে মাপুতো বন্দর কোথায় অবস্থিত? মোজাম্বিকে। বা বলতে পারে আল হামারিয়া বন্দর কোথায় অবস্থিত? আরব আমিরাতে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নেভাল অপারেশনের নাম হচ্ছে অপারেশন আটলান্টা। বলতে পারে অপারেশন আটলান্টা কোথায় কাজ করে? বলতে পারে হর্নস অফ আফ্রিকা অঞ্চলে। হর্নস অফ আফ্রিকার কোন কোন দেশগুলো আছে এগুলো নিয়েও প্রশ্ন আসতে পারে। এগুলো নিয়ে কি আসতে পারে? প্রশ্ন আসতে পারে। এরপর আমরা চলে আসি 26 মার্চ 2024 একটা আপডেট আসছে বিবিএস থেকে। বিবিএস কি? বিবিএস হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। বিবিএস হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। বিবিএস হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যারা আদমশুমারি করে। বিবিএস বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর একটা রিপোর্ট প্রকাশ করছে আপডেট করে। সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের গড় আয়ু হচ্ছে 72.3 বছর। জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যার ঘনত্ব, প্রতি হাজার স্থূল মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার, পরিবারের গড় সদস্য, মৃত্যুর শীর্ষ কারণ হচ্ছে হৃদরোগ। সো এইটা যেহেতু আপডেটেড একটা ইনফরমেশন, এইটা মনে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা তুলে নেন। স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা তুলে নেন।
যেহেতু রিসেন্ট আপডেট এটা, সো এইটা থেকে প্রশ্ন আসতে পারে যে বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কোনটি, কত, বা আসতে পারে হচ্ছে যে বর্তমানে সবচেয়ে বেশি মানুষ মারা যায় কোন রোগের কারণে। যারা ক্লাসটি করছেন তারা শেয়ার দিয়ে রেখে দিবেন, কারণ এই সাম্প্রতিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে এই সাম্প্রতিকগুলো আরেকবার দেখে যাবেন। সাম্প্রতিক যদি আসে গুচ্ছে তাহলে এখান থেকে আসবে। ক্লিয়ার? সো সবাই কি করুন, সবাই ক্লাসটাকে শেয়ার দিয়ে রাখেন যেন পরীক্ষার আগে এটা দেখে নিতে পারেন। সিদরাতুল মুনতাহাকে ওয়ালাইকুম সালাম। যারা যারা ক্লাস করছেন তারা কি করবেন, তারা একটু কষ্ট করে ক্লাসটাকে শেয়ার দিয়ে রাখেন যেন এই সাম্প্রতিকগুলো পরীক্ষার আগে একবার দেখে যেতে পারেন, কারণ পরীক্ষার সাম্প্রতিক এর মধ্যে থেকে আসবে। তাহলে আমরা দেখে নিলাম বিবিএস বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের রিপোর্ট, সর্বশেষ যে আপডেটেড রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কি কি ইনফরমেশন এসেছে সেটা জেনে নিলাম। এরপর আমরা চলে আসব 20 মার্চ বিশ্ব সুখ দিবস। বিশ্ব সুখ দিবস, এই 20 মার্চ বিশ্ব সুখ দিবস, এটা মনে রাখবেন। এবং এই সুখ দিবসে জাতিসংঘ বিশ্ব সুখ রিপোর্ট প্রকাশ করে। জাতিসংঘ কি প্রকাশ করে? বিশ্ব সুখ রিপোর্ট। 20 মার্চ বিশ্ব সুখ দিবস, এই সুখ দিবসে জাতিসংঘ বিশ্ব সুখ রিপোর্ট প্রকাশ করে এবং এই সুখ রিপোর্ট প্রকাশিত সুখ রিপোর্ট অনুযায়ী বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড, সর্বনিম্ন হচ্ছে আফগানিস্তান 143তম। মানে 143টা দেশের উপর পর্যবেক্ষণ করছে, 143তম হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ হচ্ছে 129তম। মনে রাখবেন, বাংলাদেশ বর্তমানে মানব উন্নয়ন সূচকে 129তম, বিশ্ব সুখ রিপোর্টেও 129তম, দুইটাতেই বাংলাদেশ 129তম। সবাই মনে রাখবেন, বাংলাদেশ বর্তমানে মানব উন্নয়ন সূচকে 129তম, বিশ্ব সুখ রিপোর্টেও 129তম। বিশ্ব সুখ রিপোর্ট 20 মার্চ প্রকাশিত হয় প্রতি বছর। এই বিশ্ব সুখ রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘ। ইউএনডিপি প্রকাশ করে মানব উন্নয়ন সূচক, বিশ্ব ব্যাংক প্রকাশ করে আপনার ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, বিশ্ব উন্নয়ন সূচক। জাতিসংঘ প্রকাশ করে বিশ্ব সুখ রিপোর্ট, আর আইএমএফ প্রকাশ করে গ্লোবাল ফাইন্যান্স রিপোর্ট। এগুলো মনে রাখবেন। এরপরে চলে আসেন স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কার 2024, এটা হচ্ছে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। মনে রাখবেন, স্বাধীনতা পুরস্কারকে বলা হয় দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। এবার 10 জন পুরস্কার পেয়েছেন। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টর মোবারক আহমেদ খান, বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার পাইছে ডক্টর মোবারক আহমেদ খান। এই ডক্টর মোবারক আহমেদ খানকে, ডক্টর মোবারক আহমেদ খান হচ্ছে পাটের সোনালী ব্যাগ আবিষ্কার করেন। কি আবিষ্কার করেন? পাটের সোনালী ব্যাগ। এইটা আবিষ্কার করেন কে? মোবারক আহমেদ খান। পাটের সোনালী ব্যাগ আবিষ্কার করেন ডক্টর মোবারক আহমেদ খান। ডক্টর মকসুদুল আলম খান, উনি হচ্ছে পাটের জিনোম রহস্য আবিষ্কার করছে। আর ডক্টর মোবারক আহমেদ খান কি করছে? পাটের সোনালী ব্যাগ তৈরি করছেন। এবং এই জন্যই উনি কি হয়েছে? বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টর মোবারক আহমেদ খান পুরস্কার পেয়েছে, স্বাধীনতা পুরস্কার 2024। স্বাধীনতা পুরস্কার 2024। এই সবগুলো নাম মুখস্থ করা লাগবে না কিন্তু, এটা শুধুমাত্র মুখস্থ রাখবেন। আর মনে রাখবেন, এটাকে বলা হয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, মনোনীত বা 10 জন। অনেকেই বলেন যে ভাই, এই স্বাধীনতা পুরস্কার কি সব মুখস্থ করবো নাকি, একুশে পদকের সব মুখস্থ করবো নাকি, অস্কারের সব মুখস্থ করবো নাকি? এগুলো মুখস্থ করা লাগে না। এরপর চলে আসেন 96তম অস্কার। 96তম অস্কার প্রকাশিত হয়েছে। 96তম অস্কারের সেরা চলচ্চিত্র হয়েছে ওপেনহেইমার, আর অভিনেতা হয়েছে কিলিয়ান মার্ফি, অভিনেত্রী হয়েছে এমা স্টোন, পরিচালক ক্রিস্টোফার নোলান। ওপেনহেইমার, ক্রিস্টোফার নোলান, কিলিয়ান মার্ফি, এমা স্টোন, এই 4 জন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এদেরকে নিয়ে প্রশ্ন আসে। ওপেনহেইমার যে চলচ্চিত্র, এই ওপেনহেইমার কিন্তু পরমাণু বোমার জনক। কিসের জনক ভাই? পরমাণু বোমার জনক। অর্থাৎ 1941 সালের 7ই ডিসেম্বর যখন জাপান অতর্কিত হামলা করে আমেরিকার পার্ল হারবারে এবং পুরো নৌঘাটি তাদের দখলে নিয়ে নেয়, তো এইটার প্রতিশোধ স্বরূপ
আমেরিকা 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট যে দুইটা পারমাণবিক বোমা ফেলায় হিরোশিমা এবং নাগাসাকিতে, যাদের নাম ছিল লিটল বয় এবং ফ্যাটম্যান, এদের আবিষ্কারক ছিলেন এই ওপেনহেইমার। ওপেনহেইমারকে নিয়েই ছবিটা নির্মাণ করা হয়েছে। নির্মাণ করেছেন ক্রিস্টোফার নোলান, এবং ক্রিস্টোফার নোলান তিনি কি পেয়েছেন? অস্কার পেয়েছেন। ওপেনহেইমারও অস্কার পাইছে। ক্লিয়ার? পারমাণবিক বোমার জনক কিন্তু ওপেনহেইমার। এরপরে চলে আসেন সাফ অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশের যে কোনো অর্জন থেকে প্রশ্ন আসে, সাফ অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, মনে রাখবেন। এরপরে চলে আসেন 7ই মার্চ 2024 মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে 32তম দেশ হিসেবে যোগদান করে সুইডেন। এর আগে 31তম সদস্য হিসেবে যোগ দিছিল ফিনল্যান্ড গত বছর। 31তম ছিল কে ভাই? ফিনল্যান্ড ছিল। 31তম সদস্য হিসেবে যোগ দেয় কে? ফিনল্যান্ড। এবার দিয়েছে সুইডেন। ওকে, ফিনল্যান্ড এবং সুইডেন একই সাথে আবেদন করে। একই সাথে আবেদন করার পরে ফিনল্যান্ড 31তম সদস্য হয়, কিন্তু সেই বছর সুইডেন যোগ দিতে পারেনি, কারণ ন্যাটোর দুইটি মুসলিম দেশ তুরস্ক এবং আলবেনিয়া ভেটো দেয়, এবং ন্যাটোতে যদি কোনো সদস্য ভেটো দেয় তাহলে অন্য কোনো সদস্য যুক্ত হতে পারে না। সেই সুইডেন এবার যুক্ত হলো 32তম দেশ হিসেবে। বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ 15.58%, এবং এটা 5 মার্চ 2024 ঘোষিত হয়েছে জলবায়ু প্রতিমন্ত্রীর মাধ্যমে। সো যেহেতু এবার গরম পড়তেছে বেশি, বাংলাদেশে বর্তমানে বনভূমির পরিমাণ, প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবারের জন্য। পরিবেশ জলবায়ু থেকে এবার মনে হচ্ছে প্রশ্ন আসবে, তাপমাত্রা থেকে প্রশ্ন আসবে, কারণ এবার তাপমাত্রা বেশি। সো এই হচ্ছে মোটামুটি সাম্প্রতিক। আপনাদেরকে যেটা বললাম যে ক্লাসটাকে একটু শেয়ার দিয়ে রেখে দেন সবাই, যেন সাম্প্রতিকগুলো পরবর্তীতে আপনারা হচ্ছে গিয়ে সহজেই পড়তে পারেন। ঠিক আছে? এই জন্য ক্লাসটাকে শেয়ার দিয়ে রাখতে বললাম। ইনশাল্লাহ আপনাদের এখান থেকে প্রশ্ন শতভাগ কমন আসবে। সো এই মোটামুটি হচ্ছে আমাদের গুচ্ছের ক্লাস ছিল, সাধারণ জ্ঞান। সবাইকে একটা কথাই বলবো যে শেষ যে কয়টা দিন আছে নিজেকে উজাড় করে দেন, নিজেকে প্রমাণ করার এই সময়। সো একটু কষ্ট করেন। এই কয়দিন না ঘুমালে, না খেলে, খাওয়ার অনিয়ম হলে কিংবা ঘুমের অনিয়ম হলে আপনি মরে যাবেন না, কিন্তু আপনার একটা পরিচয় নিশ্চিত করার বা একজন পাবলিকিয়ান হিসেবে পরিচয় নিশ্চিত করার এই হচ্ছে শেষ সুযোগ। সো এটাকে সবাই কাজে লাগান। আপনাদের সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পড়াশোনা করেন, সুস্থ থাকার চেষ্টা করেন। খোদা হাফেজ সবাইকে।